50 লাখ নেতাকর্মী বাংলাদেশের দিকে ধেয়ে আসতেছে। কঠিন বিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনূস। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। সাবেক প্রধানমন্ত্রী নয়, আমরা শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী করে ফিরিয়ে আনবো স্লোগানে কিংবা এই সাহস নিয়ে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু কিংবা মা বোনেরা সবাই কিন্তু মাঠে চলে আসছে। ছাত্রলীগ এই মুহূর্তে নিষিদ্ধ, প্রকাশ্যে তারা কোনো রকম কর্মকাণ্ড করতে পারছে না, বাট আরেকটা গ্রুপ এখন প্রকাশ্যে কর্মকাণ্ড করছে। আর সেই গ্রুপের অ্যাক্টিভিটিস দেখে কেউ কেউ বলছিলেন যে এদের মধ্যে ভাই ছাত্রলীগের প্রেতাত্মা ভর করেছে। দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের নতুন একটি কর্মসূচি চালু করলো, সেটি হচ্ছে আপনার 50 লক্ষ মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন। হাসিনার সরকারকে হটানোর পর গণতন্ত্র পুনর্গঠনের কাজ করছে শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের ক্ষমতা চলে যেতে পারে যে কোনো সময়, ডক্টর ইউনূসের পতন হতে পারে, কারণ ছাত্রলীগ আবারও ভয়াবহ বাংলাদেশ দখল করার জন্য ফিরে আসতেছে। দর্শক শ্রোতা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনই ঘোষণা দিয়েছেন 50 লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী বাংলাদেশ দখল করবে। দর্শক শ্রোতা, এই কথা শোনার পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন। আজকের এই ভিডিওতে সমস্ত বিস্তারিত রয়েছে, আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো দর্শক শ্রোতা, বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। ছাত্রলীগের প্রেতাত্মা শব্দটা অনেকেই আমরা ব্যবহার করি বা অনেকেই বলেন। বেসিক্যালি আত্মা না, এখানে যখন প্রেতাত্মা বলা হয়ে থাকে তখন এটা নেগেটিভ অর্থেই বলা হয়ে থাকে, যে প্রেতাত্মা ভর করছে। থাকে না যারা হিন্দি সিনেমা ছবি বা ভৌতিক ছবি দেখি, যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করেই তার মধ্যে অদ্ভুত রকমের পরিবর্তন হওয়া শুরু করে, পরবর্তী সময় ঝাড়ফুঁক কবিরাজের কাছে নিলে দেখা যায় তার ভিতরে প্রেতাত্মা আছে। ছাত্রলীগ এই মুহূর্তে নিষিদ্ধ, প্রকাশ্যে তারা কোনো রকম কর্মকাণ্ড করতে পারছে না, বাট আরেকটা গ্রুপ এখন প্রকাশ্যে কর্মকাণ্ড করছে। আর সেই গ্রুপের অ্যাক্টিভিটিস দেখে কেউ কেউ বলছিলেন যে এদের মধ্যে ভাই ছাত্রলীগের প্রেতাত্মা ভর করেছে। আসলে ছাত্রলীগের প্রেতাত্মা না, জিনিসটাই এমন ক্ষমতা, এটার মধ্যে যার ধরেন একবার পা পড়ে তার শরীরে একটা ভাব আসে পুনপুন্যা, মনে হয় যে পুরো দেশটাকে গিরাফেলি, প্রত্যেকটা সেক্টরে হাত দেই। বিভিন্ন জায়গায় এই দৃশ্যগুলো এখন আমরা দেখছি। একদিকে তারেক রহমান চাচ্ছেন যে নির্বাচনকে জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য, আগামী দিনে ক্ষমতায় যাওয়ার জন্য জনগণ যেন বিএনপি এবং তার যতগুলো অঙ্গ সংগঠন আছে প্রত্যেকের প্রতি প্লিজড থাকে, মানে সন্তুষ্ট থাকে। কিন্তু আসলে কি হচ্ছে, এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই প্রথমবারের মতন ঢাকা কলেজে ঘটেছে এক বিরল ঘটনা। আর এ নিয়ে বৈষম্যবিরোধী স্টুডেন্ট থেকে আমজনতার মধ্যে এসেছে বেশ কিছু প্রতিক্রিয়া। ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আর সেই কমিটি ঘোষণা নিয়ে অসন্তোষ, আর সেই অসন্তোষে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। কলেজের সামনের সড়কে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। ভাবা যায় পথ পায় নাই এই কারণে, এখনো দল ক্ষমতায় নাই, তাহলে আগামী দিনে কি আসবে? এই যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী পোলাপান যেগুলো আছে, তারা যে বলছে এই জিনিসগুলো কিন্তু এরকম বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে উঠে এসে। আপনি দেখেন আরেকটা ছেলে বলছিল যে হল দখল এবং গুদাম দখল একজন শিক্ষার্থী বা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছিল। গতকালকে সন্ধ্যা 7:30 পর্যন্ত কলেজের প্রধান ফটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। দিনভর একমুখী সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় তীব্র যানজট তৈরি হয়েছিল রাজপথে। জনগণ বিরক্ত, বলতেছে যে ভাই এক লুটেরাদের হাত থেকে আরেক লুটেরাদের কাছেই যাচ্ছে, এক ছাত্রলীগের ঠেলায় মানুষ বাঁচে নাই, এখন আবার আরেক ছাত্রদল ক্ষমতায় আসার আগে এগুলা শুরু করেছে। একদিকে আমরা দেখছি ছাত্রদলের যারা প্রধান নেতা আছেন, কেন্দ্রীয় নেতারা আছেন, তারা বলছেন পজিটিভ কথাকাণ্ড বক্তব্য, কিন্তু কর্মীদের মধ্যে এই যে ক্ষমতার পোস্ট পদ না পাওয়ার ফলে দেখেন কি রিয়েকশন হচ্ছে। আপনার দুপুরে মিরপুর সড়ক অবরোধ করে পদবঞ্চিত নেতাকর্মীরা ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের কুশপুত্তলিকা দাহ করে। পদ পায় না এই জন্য কেন্দ্রীয় সভাপতির এবং কি সাধারণ সম্পাদকের যে কুশপুত্তলিকা আছে সেটার মধ্যে আগুন জ্বালাই দিচ্ছে। নিউ মার্কেট থানার ওসি বলছেন তারা চলে যান, পরে আবার সড়কে আসেন, তারা সড়কে আসার পর আবার রাস্তা বন্ধ হয়ে যায়, এভাবেই চলছে, ফলে যানজট তৈরি হচ্ছে। আমরা সতর্ক আছি, পুলিশ আছে। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদল ঢাকা কলেজ শাখার 36 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে। আর এখানে আমরা যদি দেখি যে 45 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের একটা নির্দেশনা রয়েছে। এখন নতুন এই কমিটি আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই বিক্ষোভ শুরু হয়। কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক বলেন, ত্যাগী বঞ্চিতদের কমিটিতে রাখা হয়নি, 5 আগস্টের পর সুবিধাভোগীরা এতে স্থান পেয়েছেন, তাই এখানে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার রাত 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টার মধ্যে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা কলেজের প্রধান ফটক, মিরপুর রোডের একাধিক স্থানে এইসব বিস্ফোরণের ঘটনা ঘটে, তবে পদধারী পদবঞ্চিত কেউই ককটেল বিস্ফোরণের দায় স্বীকার করেননি। আমরা তো দেখি এদিকে কবি নজরুল সরকারি কলেজের ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন, সেখানেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তারপর আজ গতকালকে মানে বুধবার দুপুরে লক্ষ্মীবাজার এলাকায় কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ করে কলেজ ছাত্রদলের কর্মীরা। এ সময় কলেজের মসজিদের পিছনেও ককটেল বিস্ফোরণের আওয়াজে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তো বোঝা যাচ্ছে যে প্রত্যক্ষদর্শী এক চায়ের দোকানদার বলছেন যে দুপুরের দিকে ছাত্রদলের কর্মীরা কলেজের সামনে বিক্ষোভ করে
এই সময় কলেজের সামনে টায়ার জ্বালায় আর এক পর্যায়ে বিকেলের দিকে কয়েকশো ছাত্রদলের নেতাকর্মী জড়ো হয়। তো এই সময় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়, স্থানীয়রা আতঙ্কিত। তো এই কর্মকাণ্ডগুলো আমরা দেখতাম গেল কয়েকদিন আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় পদ পদবিতে কমিটিতে জায়গা না পাওয়ার ফলে তারা এই কর্মকাণ্ডগুলো করতেন, আর এখন এগুলো করছে ছাত্রদল। তো আগামীতে নতুন একটা রাজনৈতিক দল আসলে কেন মানুষ সেটাকে গ্রহণ করবে না? বিএনপির নেতারা হাইকমান্ড থেকে যে কথাগুলো বলছেন, অধীনস্থরা কি সেগুলো শুনছেন? এক ছাত্রলীগের কারণে আওয়ামী লীগের কি পরিণত হয়েছে এটা ভুলে গেছেন, এটাই বাস্তবতা। সাইদ হুজুর বলে গেছিলেন যে আগের লোকটা কোন পরিণতিতে কোন কারণে বিপদে পড়লো, পরবর্তী সময়ে এসে আরেকটা দল এটা ভুলে যায়। এখান থেকে বের হতে হবে। পেশি শক্তি, গুন্ডামি, এই যোগটা কিন্তু শেষ হয়ে আসতেছে। এই যে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্ররা বারবার বলছে যে গুন্ডামি, চাঁদাবাজি, দখলদারিত্ব এগুলো চলবে না, এগুলোর বিপরীতে একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে। তো এগুলো যদি চলমান থাকে সেই সিস্টেম, অনেকে ভাবছিল যে আসলে ক্রিয়েট হবে না কি হবে না, কিন্তু এরকম চলে হয়ে যাবে খুব দ্রুতই। দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের নতুন একটি কর্মসূচি চালু করলো, সেটি হচ্ছে আপনার 50 লক্ষ মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন। এই ঘোষণাটি কে দিছে? এই ঘোষণাটি দিলেন আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসুন আমরা আগে শেখ হাসিনার একটা বক্তব্য শুনে আসি, তারপরে বাকি কথা বলতেছি। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ আমরা স্বাধীন করেছি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাই জাতির চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। আমি আমাদের মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম। জনগণের ভোট ও ভাতের অধিকার আদায় করতে যেয়ে যারা জীবন দিয়েছেন তাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। 2024 সাল, এই সময় যারা আমাদের আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, পুলিশ বাহিনীকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর লুটপাট, মসজিদ, দরবার, দরগা শরীফ, মন্দির, গির্জা, প্যাগোডা ধ্বংস করা হয়েছে। আর আমাদের আওয়ামী লীগের সম্পূর্ণ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আর এই থানাগুলিতে আগুন দেওয়া হয়েছে, পুড়িয়ে পুলিশ হত্যা করেছে। কাজে বর্তমান যারা পুলিশ বাহিনী সহ আনসার, বিডিপি যারা মৃত্যুবরণ করেছে, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি, পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আমি জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই। 15 আগস্ট বাঙালির জীবনটা কলঙ্ক, মা ভাই সকলকে। আমার মা বেগম ফজিলাতুল ইসলাম, আমার 3 ভাই কামাল জামাল রাসেল, কামাল জামালের নগর পরিচালিত সুলতানা রুজি, আমার একমাত্র চাচা শেখ আবু নাসির, মুক্তিযোদ্ধা আমাদের শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আব্দুল সানিয়াবাদ, তার 13 বছর মেয়ে বেদি, 4 বছরের নাতি সুকান্ত, 10 বছরের ছেলে আরিফ, তার বৃহত্তর পুত্র ভাগ্নে সহ 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চেয়ে বারবার মনে পড়ছে যে বাংলাদেশের প্রতি যে অর্জনের সাথে আমাদের প্রবাসী, এবং সেই 2007 সালে যখন আমাকে দেশে ফিরতে বাধা দিয়েছিল তখনকার সরকার, সে সময়ও আপনাদের সকলের সহযোগিতা পেয়েছি। আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে। সারা বাংলাদেশ জ্বলছে, প্রতিটি প্রতিষ্ঠান আগুন দিয়ে পোড়ানো। সেই অবস্থায়ও প্রবাসীরা আজকে নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে আছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই এই চরম দুঃসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকে বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা গড়ে তুলেছিলাম জাতির পিতা স্বপ্নের বাংলাদেশ হিসেবে, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে, অর্থনৈতিকভাবে বাংলাদেশ উন্নত হয়েছিল, কিন্তু আজকে আমরা দেখি যে একে একে সব ধ্বংস করা হয়েছে। আজকে এমন একটা সরকার ক্ষমতায় যাদের হাতে এদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। এই 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস, সেই সময় ওই নিজামী, মুজাহিদ থেকে শুরু করে এরা তো বিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার সকল বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে যে নির্মমভাবে হত্যা করা হয়। বাংলাদেশকে মেধা শূন্য করার একটা চেষ্টা করা হয়েছিল সেই সময়। এই সাথে সাথে এই অলবদ রাজাকার আল-শামস বাহিনী বানিয়ে আমাদের একদিকে গণহত্যা, পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করা, অপরদিকে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, যারা সেই ডিসেম্বর মাস
ডিসেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত, মানে 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কয়েক শত বুদ্ধিজীবীকে নির্মম ভাবে হত্যা করে। আমি তাদের আত্মার শান্তি কামনা করি, মাগফিরাত কামনা করি। আমরা আওয়ামী লীগ 75 সালের পর 21 বছর পরে আমরা সরকার গঠন করি, জনগণের সেবা করি। 2009-2008 নির্বাচনে আমরা জয়ী হই। সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পায়, আর বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট। জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠন করে জনগণের কল্যাণে কাজ। শেখ হাসিনা তিনি আরো জানান যে 50 লক্ষ মানুষ ঢাকার উদ্দেশ্যে তোমরা রওনা করে দাও। শুধু এটাই না, এই হচ্ছে শেখ হাসিনার বক্তব্য এবং এটা তিনি কঠিন ভাবে হুঁশিয়ারি করে দেন। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু অনেকে শুনতেছেন যে এখানে কিন্তু তারা কিন্তু জয় বাংলা জয় বঙ্গবন্ধু কিন্তু স্লোগানে কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে আমাদের উপরে যে পরিমাণ মব যাচ্ছে এবং সমন্বয়কারীরা তারা এই বাংলাদেশটাকে পাকিস্তান বানাতে চায়, পাকিস্তানিদেরকে এনে বাংলাদেশে বসাতে চায় এবং এই বাংলাদেশটাকে পুরো পাকিস্তান বানাতে চায়। এটাকে রুখে দেওয়ার জন্য এবং আওয়ামী লীগের যাতে পূর্ণ বাসন হয় সেটা করার জন্য এবং সাবেক প্রধানমন্ত্রী নয় আমরা শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী করে ফিরিয়ে আনবো স্লোগানে কিংবা এই সাহস নিয়ে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু কিংবা মা বোনেরা সবাই কিন্তু মাঠে চলে আসছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। কিন্তু ইতিমধ্যে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে যে তারা বা তাদের বক্তব্য হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে এই সমাবেশটি করতে চাই, কিন্তু আমাদেরকে যদি কোনো লাঠিচার্জ কিংবা করা হয় কোনো সমস্যা নেই, আমরা কোটি কোটি কিংবা লক্ষ লক্ষ মানুষ আছি, আমরা গ্রেফতার হওয়ার জন্য প্রস্তুত। তারা কিন্তু এটাও জানাচ্ছে যে ডক্টর ইউনূস কিংবা আপনার সম্মানে বা উপদেশে যে বা যারা আছে তাদের কতটুকু স্পর্ধা কিংবা তাদের কত বড় সাহস আছে যে তারা যদি আমাদেরকে গ্রেফতার করতে চায় গ্রেফতার হতে বাধ্য হবো, কিংবা তাদের এই সাহসটা হবে কিনা এত এত মানুষদের জায়গা দেওয়ার জন্য কিংবা গ্রেফতার করার জন্য। এটা আমরা দেখতে চাই। অনেক হয়েছে, এখন আমরা এই পাক বাহিনীদেরকে 1971 সালের মতোই আমরা এদেরকে উপরে ফেলে দিতে চাই। আমরা আমাদের বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। দর্শক বন্ধুরা, এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষের বক্তব্য। নিউ ইয়র্ক টাইমস একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন দিয়েছে বাংলাদেশের উপর। তাতে বলা হচ্ছে হাসিনার সরকারকে হটানোর পর গণতন্ত্র পুনর্গঠনের কাজ করছে শিক্ষার্থীরা। সত্য, গণতন্ত্র পুনর্গঠনের কাজ করছে শিক্ষার্থীরা। তারা সরকারে আছে, সরকারের বাইরেও আছে, যদিও নানা প্রতিবন্ধকতা, নানা সমালোচনা, নতুন রাজনৈতিক দল গঠন করা এবং একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া, সেই কাজটি তারা করে যাচ্ছে, ধারাবাহিকভাবে করছে। বিশেষ করে কয়েকজনের নাম তো উল্লেখ করাই যায় যে যারা দিনরাত পরিশ্রম করছে এবং গুরুত্বপূর্ণ যেই ঝড়গুলো তারা সামাল দিচ্ছে এখনো পর্যন্ত। এবং এটা নিয়ে বেশ তারা সমালোচনারও মুখে পড়েছেন, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টিতে এসছে এই খবরটি। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা, সংস্কার কমিশনগুলো কিভাবে কাজ করছে, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর রাজনৈতিক দলগুলোর চাপ, দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে প্রতিবেদন করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। এখানে বলা হচ্ছে কয়েকদিন আগে ঢাকার সন্ধ্যাবেলায় একটি বাণিজ্যিক ভবনের নিচতলায় দেখা গেল সেখানে একেবারে নতুন একটি দপ্তর নির্মাণের কাজ চলছে। ছাদ থেকে তার ঝুলছে, নতুন মেঝে বানানো হচ্ছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল বাংলাদেশের নতুন ভবিষ্যৎ বিনির্মাণের ছক করছেন। মাস কয়েক আগেও এই শিক্ষার্থীরা যেসব হাজারো মানুষের মধ্যে ছিলেন যারা শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন। কর্তৃত্ববাদী শাসন, নৃশংসতা আর দুর্নীতিতে ডুবেছিল শেখ হাসিনার 15 বছরের শাসনামল। দেখেন কি কথা বলছে, যে কর্তৃত্ববাদী শাসন, নৃশংসতা আর দুর্নীতিতে ডুবেছিল শেখ হাসিনার 15 বছরের শাসনামল। আর কিছু লাগে? নিউ ইয়র্ক টাইমসের মতন প্রভাবশালী একটি দৈনিক বলছে যে পুরো 15টা বছর ছিল কর্তৃত্ব শাসন, নৃশংসতা আর দুর্নীতিতে ভরা। এবং সত্য তাই। এখন এসব শিক্ষার্থী নতুনভাবে শুরু করতে বদ্ধপরিকর, অর্থাৎ রাষ্ট্রকে নিয়ে তারা নতুন করে ভাবছে, রাষ্ট্রকে পুনর্গঠন করতে চাইছে। রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া যতই দীর্ঘস্থায়ী হোক এবং যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, তারা বাংলাদেশকে একটি শক্তিশালী গণতন্ত্রের দেশ হিসেবে পুনর্গঠন করতে চান। তারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, সামাজিক ন্যায় বিচার এবং শাসন কাঠামোর স্বৈরাচার হয়ে ওঠা ঠেকাতে এমন একটি ব্যবস্থার কথা বলছেন, সেটা কোনো নেতাই উপেক্ষা করতে পারেনি। এটা ঠিক। যখনই বলা হয় যে বাংলাদেশ আর ফ্যাসিবাদদের মধ্যে থাকতে পারবে না, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত একটা গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে হবে, তখন এটার বিপক্ষে কি দাঁড়ানো যায়? কথা বলা যায়? যায় না। এখন কার্যত সেটাই কিন্তু হচ্ছে। মত পার্থক্য আছে, যেমন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে পুরো সংস্কারের বিষয়টি সংসদ দেখবে, নির্বাচনের মাধ্যমে যে ম্যান্ডেট দেবে তারাই অধিকার রাখে। কিন্তু যারা আন্দোলন করেছেন তারা বলছেন যে না, শুধু নির্বাচনের জন্য জনগণ 5ই আগস্টের এই পরিবর্তন ঘটাননি, তারা রাষ্ট্রের একটা আমূল পরিবর্তন চাই, আর আমূল পরিবর্তনের জন্যই দরকার হচ্ছে সংস্কার। 26 বছর বয়সী ছাত্র সংগঠক আরিফ সোহেল বলেন, আমাদের রাজনৈতিক শক্তি এই মুহূর্তে খুবই দোহাটে অবস্থায় আছে।
শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে রাজনৈতিক দলগুলোকে বলিষ্ঠ বার্তা দেওয়ার আশাবাদের কথা জানিয়ে তিনি আরো বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যা স্থিতিশীল থাকবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। এটা ঠিক আজ থেকে 53 বছর আগে ব্যাপক রক্তক্ষয়ের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশের জন্য এটা বেশ দুঃসাধ্য একটি কাজ। আর এর ভার এমন একটি অন্তর্বর্তী সরকারের উপর বর্তেছে যারা অনির্বাচিত এবং সরকারের নানা মত পথের মানুষের সংমিশ্রণে গঠিত হয়েছে। এদের অনেকেরই দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, আবার এমন শিক্ষার্থীও রয়েছে যারা কেবল শুরু করেছেন। তারা সবাই প্রচুর চাপের মধ্যে কাজ করছেন। এটা ঠিক মানে কি সিনিয়র জুনিয়র কারোর উপরেই অনেকে সন্তুষ্ট না। যারা সিনিয়র তাদেরকে বলছেন যে তারা এক রুম থেকে আরেক রুমে যেতে পারে না, সারাক্ষণ তারা ওষুধপত্রের মধ্যে থাকেন, তারা অ্যাক্টিভ না, তারা নির্জীব হয়ে থাকেন, যার জন্য সরকার গতিহীন। আবার ছাত্রদের ব্যাপারে বলা হচ্ছে যে তাদের অভিজ্ঞতা নেই, তারা কি বোঝে, রাষ্ট্র কি বোঝে, মন্ত্রণালয় কি বোঝে। এই অর্থাৎ দুই পক্ষই কিন্তু চাপের মধ্যে আছে। এই চাপকে মাথায় রেখেই কিন্তু একটা সমাজের একটি অংশ, বিশেষ করে দেখা যাচ্ছে যারা নাগরিক কমিটি গঠনে যুক্ত আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আছেন, তারা কিন্তু ধীরে ধীরে সংগঠিত হচ্ছে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ যে তারা একটি নতুন বাংলাদেশ উপহার দেবে। ইতিমধ্যে তারা সারা দেশে 100টি কমিটি করেছে, হয়তো রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে পুরো বিষয়টি সামনে আনবেন এবং যাতে সরকারের সংস্কার প্রক্রিয়াকে তারা যাতে রাজনৈতিকভাবে সাপোর্ট দিতে পারে এমন একটি জায়গায় তারা নিয়ে যেতে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চল্যকর তথ্য, বর্তমান দেশের অবস্থা। দর্শক শ্রোতা, বর্তমানে দেশে কি চলতেছে আপনারা সকলেই জানেন, নতুন করে কিছুই বলার নেই। এইদিকে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা চলে যেতে পারে যে কোনো সময়, কারণ আওয়ামী লীগ তলে তলে ভয়াবহ ষড়যন্ত্র করতেছে। তার একটি নমুনা দেখালো সচিবালয়ে আগুন দিয়ে। দর্শক শ্রোতা, 50 লক্ষ ছাত্রলীগের নেতাকর্মীরাকে বাংলাদেশের দিকে ধেয়ে আসতেছে আক্রমণ করার জন্য, বাংলাদেশ দখল করার জন্য। এমনই একটি ভিডিও ফুটেজ আপনারা প্রতিবেদন আকারে দেখতে পারলেন। দর্শক, যাই হোক, এ সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি? আপনাদের ব্যক্তিগত মতামত, গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।